ইরানের লাইফ লাইনটা হলো চায়না। চায়না হলো ইরানের অক্সিজেন। কারণ এই যে আমেরিকা তাদেরকে যে এইভাবে চারিদিক থেকে যে অর্থনৈতিক একটা অবরোধ দিয়ে রেখেছিল, এই যে স্যাংশন দিয়ে রেখেছিল, এই অর্থনৈতিক এই ইরানই চায়নায় ইরানের এই অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছিল। চায়না ইরানের ইকোনমিক্যাল প্রোটেকশন দিচ্ছিল এতদিন, এখন দিচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি প্রোটেকশন দিচ্ছে, পলিটিক্যাল প্রোটেকশন দিচ্ছে। ইউএনএ, জাতিসংঘে কিংবা বিভিন্ন সংস্থায় ইরানের বিরুদ্ধে কোনো বিল আসলেই চায়না ভেটো দেয় সেখানে। ইরানের মহিলাদের প্রসঙ্গ টেনে এনেছেন, বলছেন যে আমাদের দেশের মহিলারা এত হার্ডলাইনার এবং এত সাহসী, আমাদের দেশের মহিলারাও চান না যে আমরা কোনো কম্প্রোমাইজ করে আলোচনা টেবিলে যাই। তো উনি বলেছেন যে আমাদের দেশের মহিলারা যত সাহসী সেটা দেখলে আমাদেরই লজ্জা লাগে যে আমরা পুরুষরা তাদের মতো এত সাহস দেখাতে পারছি না। একই সাথে উনি বলছেন যে আমাদের এন্টায়ার মিলিটারি এবং আমাদের কমান্ড এশেলনে যারা আছে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। এবং আমাদের লিডারশিপ আমরা কিন্তু গর্তে নাই, তোমাদের মতো আমরা গর্তে লুকিয়ে নাই। তো তার মানেটা হলো যে ইরান তারা জানে যে এই যুদ্ধ এই ট্রিটিটা হবে না এবং তারা যে কোনো ইভেন্চুয়ালিটির জন্য তারা রেডি আছে। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মিস্টার সাইদ মোহাম্মদ মারান্ডি উনি গত পরশুদিন বলেছিলেন যে দেখেন, এই আলোচনার টেবিলে যদি এবার না বসায় হয়, নেক্সট যে যুদ্ধটা হবে এটা আরো অনেক বড় আকারে হবে এবং ইরান এই যুদ্ধটা আরো বড় আকারে করবে এবং এই যুদ্ধটার এন্টায়ার মিডল ইস্ট ছড়িয়ে যাবে এবং পৃথিবীর আরো বেশ কিছু দেশ এখানে সামিল হয়ে আসবে। উনি বলছেন যে ইট উইল বি মোর ওয়াইড অ্যান্ড লার্জ। একই সাথে উনি এটাও বলছেন যে ইরান এই যুদ্ধে অনেক বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করবে এবং অনেক অস্ত্র ব্যবহার করবে যেগুলো আগে করে নাই। এবং আমরাও এটা দেখলাম যে ইরানের আগে, এই যুদ্ধ শুরুর আগে ইরানের ড্রোন প্রডিউসিং ক্যাপাবিলিটি ছিল, একদিনে ইরান 350 থেকে 400 ড্রোন তৈরি করতে পারতো। এই ক্যাপাবিলিটিটা তারা এত বাড়িয়েছে যে এখন ইরান 3 থেকে 4 হাজার ড্রোন একদিনে তৈরি করতে পারে। ইরান তার মিসাইল ক্যাপাবিলিটিজ এবং রিপ্রোডাকশন বাড়িয়েছে এবং যেসব মিসাইল গুলা বিভিন্ন বম্বিং এ আমেরিকা এবং ইসরায়েলের মাটির নিচে চাপা পড়েছিল এগুলোকে সব তারা পুনরুদ্ধার করেছে। তো এ কারণে মিস্টার মারান্ডি উনি বলছেন যে আমরা এবার আমাদের ড্রোন দিয়ে মৌমাছির মতো অ্যাটাক করব আপনাদের উপরে। এটার একটা নমুনা আমরা দেখেছি ইসে আপনার এই হরমুজে, যে একটা শিপ, আমেরিকান শিপে শত শত ইরানের ড্রোন এবং স্পিড বোর্ড এগুলা মানে ছোট ছোট স্পিড বোর্ড এগুলা ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো যে অ্যাটাক করেছে, এগুলোকে সোয়ার্ম অ্যাটাক বলে, মানে একসাথে যে অনেকে। এই সোয়ার্ম টেকনিকটা এই প্রথম ইরান ব্যবহার করলো এই যুদ্ধে। তো তো এই যে ব্যাপার স্যাপার গুলো গত পরশুদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাকে আরব আরব কান্ট্রি গুলো জিজ্ঞাসা করেছিল যে আপনারা ইরানকে কেন সাপোর্ট করছেন। তো উনি বলেছেন যে ইরানের যে 170 জন বাচ্চাকে মেরে ফেলা হলো, কেউ কি প্রতিবাদ করেছে? তো ইরান যেটা করছে সঠিক করছে এবং আমরা ইরানের পাশে আছি। তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো ইরানের পার্লামেন্টে গত পরশুদিন ইরানের যাতে পার্লামেন্টেরিয়ানরা ছিল তারা এক বাক্যে বলেছে যে 4টা বিষয়ে আমরা কোনো ডিসকাশন করতে রাজি না, 4টা বিষয়ে আমরা কোনো ছাড় দিতে রাজি না। আমরা আমাদের নিউক্লিয়ার ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি না, হরমুজ ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি না, আমরা আমাদের উপরে যে স্যাংশন দেওয়া হয়েছে এটা তুলে নিতে হবে, এখানেও আমরা কোনো ছাড় দিতে রাজি না, এবং লেবানন ইস্যুতেও আমরা কোনো ছাড় দিতে রাজি না। তো তার মানে এখানে কিন্তু ইরানে আবার একটা ট্রিকি প্রবলেম আছে আমার হিসাবে, যে এই যে নেগোসিয়েশনের টেবিলে যারা আসবে, এই নেগোসিয়েশনের টেবিলে যারা আসবে এরা ইচ্ছা করলেও ইরানের জন্য সাবমিসিভ একটা ট্রিটি এরা করে বাস্তবায়ন করতে পারবে না, কারণ সেটা ইরানের জনগণ মানবে না, আবার সেটা আইআরজিসি কিংবা তাদের সুপ্রিম লিডার তিনিও মানবেন না। তো তার মানে ওই চুক্তিটা এমন হতে হবে যেটা তার ওই আইআরজিসি কিংবা সুপ্রিম কমান্ডার এবং জনগণ সবাই যেন এক টোনে থাকে। এরকম না হলে একটা চুক্তি হবে না, ওইরকম না হলে একটা চুক্তি হবে না। এইখানে আফসোস করে ট্রাম্প প্রশাসনের একজন বলছেন, এটা নিউ ইয়র্ক টাইমসে এসেছে, ট্রাম্প প্রশাসনের একজন বলছে যে নেগোসিয়েশন টেবিলে বসার মতো ইরানের যে প্র্যাগমেটিক যে লিডার গুলো ছিলেন, বাস্তববাদী যে লিডার গুলো ছিলেন তাদেরকে তো আমরা মেরে ফেলেছি। আগের সুপ্রিম লিডার আলী খোমেনি কিংবা আগের জনাব ছিলেন যে লারজানি ইরানের, তো বলছেন যে আমরা তো ওনাদের ওই প্র্যাগমেটিক লিডার গুলোকে মেরে ফেলেছি। এখন যারা আছে ইরানের বিভিন্ন কমান্ড স্ট্রাকচারে সবাই হলো হার্ডলাইনার,
তো এখন এখন ভুল তো আমরা করেছি। তো এই যে এই সবগুলো বিষয় যদি আমরা মেলাই, এর সাথে আমি দুইটা বিষয় শুধু এখন একটু অ্যাড করব। একটা হলো ইসরায়েলের বিষয়। দেখেন, এই চুক্তি আমার হিসাবে এই চুক্তি হবে কি হবে না, কোথায় হবে, সম্পূর্ণ বিষয়টাই আসলে হ্যান্ডেল করবে হলো ইসরায়েল। মানে ইসরায়েলের উপরে সবকিছু ডিপেন্ড করবে ইসরায়েলের উপরে। এবং কেন বলছি, ইসরায়েলের জন্য তিনটা আহ, ইসরায়েলে বলে যে ইসরায়েলের জন্য তিনটা টেস্ট কেস ছিল। যে এক নম্বর হলো গাজা। গাজাতে এই এত নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে তারা দেখতে চেয়েছে যে পৃথিবীর বিবেক, পৃথিবীর মানুষ কতদূর নিতে পারে। তাদের সেকেন্ড টেস্ট কেসটা ছিল হলো তারা দেখতে চেয়েছে যে আমেরিকাকে তারা টেনে কোথায় নিয়ে যেতে পারে, কতদূর, হাউ, মানে হাউ মাচ দে ক্যান পুশ আমেরিকা। আর তিন নাম্বারটা ছিল, এটা চলমান, যে তারা দেখতে চায় যে ইরান তার প্রক্সি ওয়ারফেয়ারের এই হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের জন্য ইরান কতদূর যায়, কতদূর স্যাক্রিফাইস করে। এবং ইসরায়েল কিন্তু তার সেই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট থেকে ফেরত আসবে না, এটা ওরা ফেরত আসবে না। এ কারণেই, এই কারণেই, এবং ওয়েস্টার্ন থিঙ্কাররা বলছেন, ওয়েস্টার্ন থিঙ্কাররা বলছেন যে ইসরায়েল তার সব থেকে ডার্টি যে খেলাটা করবে সেটা হলো কি, যে ইসরায়েল উইল গো, মানে আউট অফ, কি বলা যাবে, মানে সে তার হয়ে যাবে, তো মানে আউট অফ কন্ট্রোল চলে যাবে। ইসরায়েল তার আউট অফ কন্ট্রোল, ইউএস এর আউট অফ কন্ট্রোলে চলে যাবে, এবং ইসরায়েল ইসরায়েলের মতো করে যুদ্ধ করতে থাকবে, এবং যত ডার্টি কাজ যেগুলো আছে সেগুলো, ইরানের ফলস ফ্ল্যাগ বলে এগুলাকে, যে ইরানের আমেরিকার বিভিন্ন ইনস্টলেশন কিংবা ইসে আঘাত করা ইরানের নাম নিয়ে, অথবা আরব দেশগুলোকে লেলিয়ে দেওয়া যুদ্ধে জড়ানোর জন্য। তো এই ইসরায়েল এই কাজগুলো করবে আমেরিকাকে জড়ানোর জন্য এবং আমেরিকাকে টেনে রাখার জন্য এই যুদ্ধের ভিতরে। মানে ইসরায়েল উইল গো অল আউট, তারা এটা করবেই। এবং একই সাথে আমরা জাহিদ খেয়াল ভাই, করে একটা দেখেছি যে একটা বিষয় একটু এটা বলি যে ইউএনের একটা হামাস, রিপোর্টে আছে যে লেবাননের সাথে এর জাহিদ ভাই, আগে যে একটা যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতির পরে ইউএন বলছে যে যুদ্ধবিরতির পরে এই গত ৩ বছরে লেবাননে ইসরায়েল ওই ওই চুক্তিটা ভঙ্গ করেছে ১৫,০০০-এর বেশি বার। ৮,০০০ বার হলো এয়ার স্ট্রাইকের মাধ্যমে, আর ৭,০০০ বার হলো আপনার ওই গ্রাউন্ডের বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে। গাজাতে যে এখন একটা যুদ্ধবিরতি চলছে, মানে নামকাওয়াস্তে একটা যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মাঝেও প্রায় ৮০০ মানুষকে ইসরায়েল হত্যা করেছে গাজায়। তো তার মানেটা হলো যে ইরান এগুলো ভালো জানে যে এই যুদ্ধবিরতি কিংবা ইসরায়েলের খেলা মানে যে রুলস শুধু তাদের জন্য, অন্যদের জন্য না। তো এই ক্ষেত্রে একটা বিষয় আছে যে বিষয়টা ইম্পর্টেন্ট, এটা হলো গত পরশুদিনের ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকায় এসেছে। তারা বলেছে যে আমেরিকা যদি একটা চুক্তি করতেই চায়, আমেরিকার জন্য বেস্ট অপশন হলো চায়নাকে ম্যানেজ করা। কারণ তারা হিসেবে এটার সাথে আমিও একমত। তারা বলছে যে এরকম যে এই মানে ইরানের লাইফ লাইনটা হলো চায়না। চায়না হলো ইরানের অক্সিজেন। কারণ এই যে আমেরিকা তাদেরকে যে এইভাবে চারিদিক থেকে যে অর্থনৈতিক একটা অবরোধ দিয়ে রেখেছিল, এই যে স্যাংশন দিয়ে রেখেছিল, এই অর্থনৈতিক, এই ইরানই, চায়নায় ইরানের এই অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছিল। চায়না ইরানের ইকোনমিক্যাল প্রোটেকশন দিচ্ছিল এতদিন, এখন দিচ্ছে। ডিপ্লোম্যাটিক্যালি প্রোটেকশন দিচ্ছে, পলিটিক্যাল প্রোটেকশন দিচ্ছে। ইউএনএ, জাতিসংঘে কিংবা বিভিন্ন সংস্থায় ইরানের বিরুদ্ধে কোনো বিল আসলেই চায়না ভেটো দেয় সেখানে। তো এ কারণেই বলছে যে চায়নার, এবং এই হরমুজে ইরান কিছু সময়ের জন্য যে ওপেন করেছিল, এটা চায়না রিকোয়েস্ট করেছিল বলে করেছে। তো তো এ কারণেই বলছে যে যে যতই আমেরিকা চাক যে ইরান তার ইরানকে সে তার ব্রেকিং পয়েন্টে নিয়ে যাবে, বলছে যে এটা কখনো সম্ভব হবে না, বিকজ চায়নার সাথে তার ওই বাণিজ্যটাও আছে, এবং চায়নার সাথে তার ওই ডিপ্লোম্যাটিক এবং অন্যান্য সম্পর্কগুলো আছে। ওই ব্রেকিং পয়েন্টে চায়না থাকলে ইরান কখনো যাবে না। ইরানের ওই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই 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 মানে দুইটাতেই যে তাদের অনেক লেভারেজ আছে এখনো। তো জাহিদ এই ভাই, আমি কারণে বলছে যে একটা বিষয় একটা একটু চুক্তি বলি টেবিলে আপনাকে, যদি যেটা সাকসেসফুল আপনার, হতে হয়, তবে আগে চায়নাকে ম্যানেজ করা, তারপরে হয়তো চায়না বললে তখন ইরান আলোচনার টেবিলে আসবে। তো তবে আমি যে কথা বলে শেষ করছি সেটা হলো যে আহ, ইরান তো শিখেছে অনেক, এবং তারা অনেক মূল্যও দিয়েছে। এবং আমি যেটা বললাম যে লিডারশিপের বিভিন্ন টায়ারে যারা আছে, এরা সবাই হার্ডলাইনার। তো এবং এরা এই আমেরিকাকে এবং ইসরায়েলকে এরা ভালো চেনে, এবং এরা
এরা বিশ্বাসও করে না একেবারে। এ কারণেই এই নেগোসিয়েশন টেবিলে প্রথম নেগোসিয়েশন ব্যর্থ হওয়ার পর থেকেই একটা কথা অত্যন্ত দৃঢ়তার সাথে ইরানের এই নেগোসিয়েশন টিম বলেছে যে যতক্ষণ না একটা, আমরা মুখের কথা বিশ্বাস করি না, যতক্ষণ না একটা রিটেন একটা আলোচনার একটা ফ্রেমওয়ার্ক রেডি হবে ততক্ষণ আমরা ওই আলোচনার টেবিলে যাব না। আমরা একটা রিটেন আগে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হবে, তারপরে আমরা আলোচনার টেবিলে যাব এবং আহ, ওই ওই বেসিক ইস্যুগুলোকে কম্প্রোমাইজ করে ইরান আলোচনার টেবিলে যাবে না। এবং আমার ধারণাও তাই। এবং এ কারণেই আমার ধারণা যে আপনার যুদ্ধটা হয়তো যদি এই আলোচনা যদি এখানে সিজফায়ারটা যদি শেষ হয়ে যায়, যদি না যুদ্ধবিরতি বাড়ে, তাহলে যুদ্ধটা আবার শুরু হলে বেশ বড় আকারেও শুরু হবে, একটু ভয়াবহ আকারেই শুরু হবে এবং আরো অনেক এরিয়া নিয়ে শুরু হবে এবং আমার ধারণা এন্টার মিডল ইস্ট নিয়ে শুরু হবে। এবং আমার একটা সিক্স সেন্স বলে যে মিডল ইস্টে ইসরায়েলের সব থেকে বেশি বড় বন্ধু এখন হলো আরব আমিরাত এবং বাহরাইন। এবং এই আরব আমিরাত এবং বাহরাইন ইরানের জন্য অনেক সাফার করবে এখন। মানে এটা পশ্চিমে একজন বলেছিলেন যে ইরান উইল ব্লাস্ট হবে আরব আমিরাত। তো আমার কাছে সেটাও মনে হচ্ছে। তো আমি এই মুহূর্তে নেগোসিয়েশনের কোনো আশার আলো দেখছি না এবং আমার মনে হচ্ছে সিসপ্যাকটা আরো বাড়তে পারে অথবা একটা বড় সম্ভাবনা আছে নতুন আকারে একটু ভয়াবহ আকারে এই যুদ্ধটা আবার শুরু হবে। এই বলে আমি শেষ করছি।